দেবী আসছেন, অকাল বোধন বলি আমরা এই দুর্গা উৎসবকে। তবে এইবার এই অকাল যেন আক্ষরিক অর্থেই এক অস্থির এবং অস্বস্তিকর সময় তৈরি হয়েছে। তবুও সব নিয়মকানুন মেনে আয়োজিত হয়েছে দুর্গাপুজো। আমরা সকলে দুর্গাপুজোয় মেতে উঠব। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেকের আজকের এই বিশেষ পর্ব পুজো প্রস্তুতি। আসুন তাহলে একবার চোখ রাখি এই সময়কালের মধ্যে দাঁড়িয়েও সল্টলেকের আশেপাশের বিভিন্ন ব্লকগুলির পুজো মণ্ডপগুলির দিকে। সিভিএনএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেকের পুজোর প্রস্তুতির পরিক্রমার প্রথম পুজোয় আমরা উপস্থিত হয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সল্টলেকের এই বছরের একটি অত্যন্ত জনপ্রিয় পুজো মণ্ডপে। আমি আর কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব অর্গানাইজিং কমিটির সঙ্গে এবং কথা বলে জানবো যে তাদের মনোভাব এবারের পুজোকে ঘিরে। আমাদের আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সল্টলেকের এবার 38তম বর্ষ। আমরা আজ থেকে 1 বছর আগে আমাদের এই পুজোর চেয়ারম্যান রঞ্জন পোদ্দার এবং পুজো কমিটির অন্যান্য সবার মধ্যে আমাদের একটা ভাবনা হয়েছিল যে আমরা একটা নতুন ভাবনায় যেতে চাই। সারা ভারতবর্ষের মুখে কেউ ফিউচারে কি হতে পারে এটা নিয়ে কেউ ভাবেনি। আমরা বলছি কলকাতা 2050 এবার পুজোর আমাদের ট্যাগলাইন, আমাদের থিম কি? কলকাতা 2050 একটা মাল্টি স্টোরিড বিল্ডিং, তার 60 ফিটের পর থেকে ফ্লোরগুলো রোটেট হবে, ঘুরবে। আমরা একটা বিল্ডিং তৈরি করেছি যার একটা দিক দিয়ে বুলেট ট্রেন বিল্ডিংয়ের ভেতর দিয়ে যাচ্ছে। কেন? যেহেতু মানে নগরায়নের ফলে পৃথিবী জুড়েই বা ভারতবর্ষ জুড়েই যে সমস্যা, যে রাস্তার সংকুলান, রাস্তার যানজট সারা ভারতবর্ষ জুড়েই চলছে। আমরা একটা বিল্ডিং তৈরি করেছি যার প্রতিটা ফ্লোরে গাছ। কেন? যে পরিবেশ যেভাবে সবুজের দরকার হয়ে পড়ছে, নানান কারণে মানে এত উত্তপ্ত হয়ে যাচ্ছে পরিবেশ, তার সেই কারণে যে আমরা চাই যে আগামী 2050 সালের লোকে বাড়িতে গাছ লাগানোটা বাধ্যতামূলক করুক। তার ফ্লোরে, তার ফাঁকা জায়গায়, সব জায়গায় গাছ লাগাক এবং পরিবেশকে রক্ষা করার তাগিদে আমাদের এটা দরকার। আমরা আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে যে রেইন ওয়াটার হারভেস্টিং। বৃষ্টির জলকে আমরা সংরক্ষণ করে সেই বাড়ির জলের চাহিদাকে মেটাতে চাই। কেননা যেভাবে ভূগর্ভস্থ জলের নিচের দিকে চলে যাচ্ছে, কমে যাচ্ছে ভূগর্ভ, এবং ইকোসিস্টেমটা যেভাবে ধ্বংসের পথে যাচ্ছে, আমরা ভূগর্ভস্থ জল তুলে নিচ্ছি। তাই আমরা এটা সোশ্যাল মেসেজ দিতে চাইছি, আপনি বাড়িতে গাছ লাগান। আমরা আরেকটা বার্তা কী দিচ্ছি যে H2 পাম্প, মানে হাইড্রোজেনে গাড়ি চলবে 2000। পেট্রোল ডিজেলের সংকুচন মানে কমে যাওয়ার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে কমে যেতে পারে, এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আগামী ভবিষ্যতে H2তে গাড়ি চলতে পারে, তার একটা রেপ্লিকাও আমরা আমাদের এখানে রেখেছি। আমরা একটা দেখাতে চাইছি এয়ার অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটা উড়ে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাবে। কারণ আমরা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করি স্টেট টু স্টেট বা কান্ট্রি টু কান্ট্রি, কিন্তু আমরা বলছি ভবিষ্যতে 2050 সালে এমন হতে পারে যানজটের কারণে মানুষের প্রয়োজন হতে পারে যে খুব দ্রুত হসপিটালে পৌঁছানো। তাই জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সকে দেখাচ্ছি, আমরা এয়ার ট্যাক্সিকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সামগ্রিক ভাবনা যে 2050 সালে মানুষ এই পথে যাচ্ছে। স্মার্ট সল্টলেক পুজোর প্রস্তুতি নিয়ে এখন আমরা হাজির হয়েছি সল্টলেকের একে ব্লকে। আসুন দেখে নিই সল্টলেকের একে ব্লকের পুজোর কর্মকর্তারা কি বলছেন পুজো নিয়ে। আমাদের এবছরের থিম বাড়ি বিন্দু। বাড়ি মানে জল, আমরা জানি সেটা, বিন্দু হচ্ছে ফোঁটা। তো এই জলের ফোঁটা নিয়েই আমাদের এবারের কাজ। আমাদের শিল্পী হচ্ছেন ভবতোষ সুতার। আমরা এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সল্টলেকে, আজ থেকে ধরুন 65-66 ইয়ার্স আগে এখানটা পুরো একদম সল্টেরই লেক ছিল, এবং
সেখানে যারা মাছের চাষ করতেন এবং চাষিরা এখানে মাছ পর্যন্ত ধরতেন, এবং তার ফলে এখান থেকে আরও দূরে যে দুটো নদী আমরা জানি ভেতরে নিচে আছে, যেটা আপাতত মাটির তলায় চলে গেছে, একটা বিদ্যাধরী নদী, আরেকটা হচ্ছে মাতলা, এবং আরও একটি নদী, এবং সেগুলো থেকে আমরা মিষ্টি জল অনেকখানি পেতাম। ইট ইজ দ্য হাই টাইম টু সেভ দ্য ওয়াটার, টু রিসাইকেল দ্য ওয়াটার, টু ডু দ্য হারভেস্টিং। এবং এই থিমের উপর বেস করেই আপনারা যে আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, যে জলটা থেকে যে জলগুলো পড়ছে বিভিন্ন পাত্রের ওপরে, একটা অদ্ভুত রকমের আওয়াজ, এবং প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু যেহেতু আলাদা আছে সেজন্য ডিফারেন্ট টাইপের আওয়াজটা হচ্ছে। এবং এখানে দেওয়ালে আমরা যেগুলো দেখিয়েছি আমাদের শৈশবটাকে ধরে রেখেছি। যেমন ধরুন ছোটোবেলায় আমরা প্রচণ্ড, ইভেন এখনও ভালোবাসি, বৃষ্টি এলেই ভিজতে হবে, ছাতাটাকে উল্টে ধরা যাতে ছাতার মধ্যে জলটাকে জমাতে পারি, এবং ছোট ছোট নৌকো বানিয়ে কাগজে সেগুলোকে ভাসিয়ে দেওয়া। পুজো প্রস্তুতি নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের পরবর্তী ব্লকে। কথা বলবো প্রতিনিধির সঙ্গে। আমি প্রথমেই আপনাকে অনুরোধ করবো একটু আমাদের দর্শকদের সঙ্গে নিজেদের পরিচয় করান এবং কোন ভাবধারা নিয়ে এবারের পুজোর থিম যদি একটু দর্শকদের বলেন। আচ্ছা, নমস্কার। প্রথমে আমার নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী। এই প্যান্ডেলের মেইন আইডিয়া থিমটা আমি আর সোমনাথ মণ্ডল বলে আমরা দুজনে মিলে করি। তো এইবারের থিম যেটা আমরা ভেবেছি সেটা হচ্ছে বুদ্ধর একটা মূর্তি দিয়ে, সেটা হচ্ছে চায়নার লেসান জায়ান্ট বুদ্ধা, এবং ওটা সিচুয়ান প্রভিন্সে রয়েছে আর কি, চায়নার ওটা মাইত্রেয়ী বুদ্ধিজম ওটা, আর থাইল্যান্ডের ফুকেটে বিগ বুদ্ধার কম্বিনেশনে আমরা করেছি আর কি। এবার এটা দুটোকে মিলিয়ে সেটা পাহাড়ের মধ্যে রয়েছে আর কিছুটা মডার্ন আছে। আমরা এবারে থিমটা এই জন্য বেছেছি কারণ এখনের নেসেসিটি হিসেবে আমরা বুঝলাম যে সবচেয়ে দরকার আজ মানুষের শান্তি, এবং শান্তিটা দরকার পড়ে। এই জন্য আমাদের থিমের নাম হচ্ছে বিফোর নির্বাণা। সেইটার জন্য সবার শান্তির জন্য মনে একটা শান্তি আসা উচিত, যে ভালো ভাব ওঠে। সেই ভাবটা একমাত্র আসবে যখন মেডিটেশন থাকবে। ডিপ মেডিটেশনে গেলেই সে তখন আর খারাপ কিছু চট করে ভাবতে পারে না। এই মনোবৃত্তি নিয়ে আমরা দুটো এসেছি, এবং আমরা এবারে ঠাকুরের যেটা করেছি আর কি, মা সাবেকি আমাদের দুর্গা মা এবং বুদ্ধিজমের ইয়েতে, সেটা আমাদের বুদ্ধিজমে বজ্রায়না বুদ্ধিজমের মধ্যে এই থিমটা রয়েছে, যেখানে তান্ত্রার মিল হচ্ছে, পজিটিভ এনার্জি, স্পিরিচুয়াল পজিটিভ এনার্জি যেখানে মিল হচ্ছে। তো সেখানে আমরা চাইছি যে সবার মধ্যে পজিটিভ এনার্জি ছড়াক, এইটাই নিয়ে আমরা থিমটা। স্মার্ট সল্টলেকের পুজোর প্রস্তুতি নিয়ে এখন আমরা চলে এসেছি সল্টলেকের এজে ব্লকে। আসুন জেনে নিই সল্টলেকের এজে ব্লকের পুজোর কর্মকর্তাদের থেকে তাদের এবারের পুজোর ভাবনা কী। প্রথমেই সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এজে ব্লক এবার আমরা 40তম বর্ষে পা রাখছি। আমরা অ্যাকচুয়ালি সারা কলকাতা জুড়েই দেখি সবসময় যে সবাই এখন খুব থিমের দিকেই ঝুঁকে গেছে। তো আমরাও গত কয়েক বছর থিমই করে এসেছি, কিন্তু এবছর আমরা ভাবলাম একটু অন্যরকম, তাই আমরা এবছর কোনো থিমের দিকে যাইনি। আমরা এবছর একদম সাবেকি মতে মাকে বরণ করছি, তাই আমাদের পুজো মণ্ডপ থাকছে একদম সাবেকি সজ্জায় সজ্জিত। আমাদের এবছর যিনি মানে প্রতিমা শিল্পী, উনি হচ্ছেন পদ্মশ্রী খ্যাত সনাতন রুদ্রপাল। আমরা এই মুহূর্তে সিবি ব্লকে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই জানতে চাইবো যে এবারের কোন ভাবনা চিন্তা থেকে আপনারা এই পুজোকে সাজিয়ে তুলেছেন, আপনাদের মণ্ডপকে কীভাবে সাজিয়েছেন একটু যদি দর্শকদের। আপনি দেখতে পাচ্ছেন পিছন দিকে আমাদের বিশেষ কিছু থিম থাকে না, যদি ছোট পুজো, তা এবারে শিবের ওপর নির্ভর করে। কিছুদিন আগে বড় শিবরাত্রি গেছে, আর মানে মা দুর্গার সাথে শিবের সম্পর্ক, তো সেই চিন্তাভাবনা থেকেই আমরা শিবের ওপর থিম রেখেই এবারে পুজোটা করছি। স্মার্ট সল্টলেকের পুজো প্রস্তুতি নিয়ে আমরা এই মুহূর্তে সল্টলেকে সিএ ব্লকে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে উপস্থিত আছে সিএ ব্লকের পুজো কর্তৃপক্ষ, এবং আমরা কথা বলবো ওনাদের সঙ্গে, জানবো যে এবারের পুজোকে ওনারা কীভাবে দেখছেন, কী ভাবনা নিয়ে এবারের পুজোতে ওনারা সকলের সামনে আসছেন। নমস্কার, আমি সিএ ব্লক পুজো কমিটির একজন মেম্বার। তো এবার আমরা আমাদের 46th ইয়ারে পা দিয়েছি পুজোর। আর আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, মানে আমরা লাস্ট 2-3 ইয়ার্স ধরে একদমই পুজো স্কেল ডাউন করে দিয়েছিলাম। এবছরও স্কেল ডাউন আছে, বাট তার মধ্যে যতটা হয় আমরা একটা আলাদা ধরনের, মানে একটু ঘরোয়া পরিবেশের মধ্যে একটা গ্রামের একটা টাচ দেওয়ার চেষ্টা করেছি ওই কংক্রিটের জঙ্গলে। তো হ্যাঁ, মানে আমরা এই বছর পুজোটা তো এইভাবেই একটা ছোট্ট থিম নিয়ে আমরা এগোচ্ছি। পুজোর প্রস্তুতি নিয়ে এবারে আজ আমরা এখন উপস্থিত হয়েছি সল্টলেকের সিএফ ব্লকে। আসুন কথা বলে জেনে নিই এখানকার পুজোর কর্মকর্তাদের থেকে এবারের পুজোর পরিকল্পনা কী। একটু স্পেশাল ভাবনা চিন্তা রয়েছে সিএফ ব্লকের এবারে। গতবারে আমাদের যে তিলোত্তমা সিরিজের ফার্স্ট ফেজ আমরা করেছিলাম, তাতে আমরা প্রিন্সেপ ঘাট মনুমেন্ট করেছিলাম, আপনারা দেখেছিলেন, সবারই খুব ভালো লেগেছিল।
এবছরেও সেই ধারাটা আমরা অব্যাহত রেখেছি। এবারে আমরা করছি জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে আমরা ওটা সকলের সামনে পেশ করছি। মণ্ডপটা জেনারেল পোস্ট অফিস। সিভিএনএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেকের পুজোর প্রস্তুতির পরবর্তী ঠিকানাতে আমরা উপস্থিত হয়েছি। আমি কথা বলবো পুজো কর্তৃপক্ষের সঙ্গে। একটু ফার্স্টে আমি আপনাদের পরিচয় জানতে চাইবো এবং কোন ভাবধারা নিয়ে এবারের পুজোতে আপনারা এগিয়ে এসেছেন বা আপনাদের থিম এবারের পুজোর জন্য কী রেখেছেন। শুভ মহলা। প্রথমেই আপনাদের আমাদের এইটা থিম হচ্ছে নবান্ন রূপে। নবান্ন রূপে মানে হচ্ছে আমাদের যখন প্রথম বৈশাখ মাস বা ধানের হয় গ্রামগঞ্জে দেখবেন সেটা ওরা গোলা করে রাখে এবং এটা একটা উৎসবের মতন হয়। নিজেদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, খাওয়া দাওয়া হয়, সব কিছু হয়। সেইটাকে আমরা এই প্যান্ডেলের মাধ্যমে আমরা এটাকে ফুটিয়ে তুলেছি এবং এইটা সবথেকে হচ্ছে অনেক কিছু দেখবেন কাজগুলো যেগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। খড়, তারপরে মাটির বাঁশের কঞ্চি দিয়ে কাজ করা, সেগুলো এখন বিলুপ্ত, সেগুলোকে আমরা এখানে প্রকাশ করছি। আর এইটা আমাদের 48তম। আর মেন হচ্ছে আমাদের এইটাকে আমরা বলি যে সল্টলেকের ম্যাডক স্কোয়ার। কলকাতা ম্যাডক স্কোয়ার আছে, এটা হচ্ছে সল্টলেকের ম্যাডক স্কোয়ার। আমাদের এই পর্বের পুজো প্রস্তুতির পরবর্তী ঠিকানায় আমরা উপস্থিত হয়েছি। সল্টলেকের সবথেকে পুরনো পুজো, প্রায় 50 বছর ধরে সল্টলেকের লাবণী এস্টেটে এই পুজো আয়োজিত হয়ে আসছে। আমরা কথা বলবো পুজোর কর্তৃপক্ষের সঙ্গে। দেখুন, আমাদের লাবণীর একটা ঐতিহ্য আছে, আমরা সাবেকি পুজোর বাইরে যাই না কখনো। আর এত পুরনো পুজো, একটা সময় সল্টলেকের বড় পুজো বলতেই একটাই লাবণী ছিল। চারিদিকে ধুধু বালির মাঠ, তার মধ্যে আমরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতাম। সারা কলকাতার লোক আসতো, এখানে বসে আড্ডা মারত, গল্প হতো, কালচারাল প্রোগ্রাম হতো, সবাই সেইভাবেই মানে পুজোটাকে উপভোগ করত। আমরা সেই ঐতিহ্যটা এখনও বজায় রেখেছি। আমাদের ঠাকুরও সাবেকি, আমাদের যে প্যান্ডেল সেটাও একটা কাঁচের প্যান্ডেল এবং সাবেকি প্যান্ডেল। এবং আমাদের সল্টলেককে অ্যাকচুয়ালি লাবণীকে বলা হয় যে কলকাতার বাগবাজার বা ম্যাডক স্কোয়ার যে পরিবেশ, সল্টলেকের আমরা হচ্ছি লাবণী সেই পরিবেশ। এখানকার ঢাকের নাচ, এখানকার মহিলাদের পার্টিসিপেশন, নাচ গান, আড্ডা, খাওয়া দাওয়া, এইটা নিয়েই আমাদের। সিভিএনএন ক্যামেরা এই পুজোর সময়টা যখনই আমরা বিভিন্ন ব্লকে ঘুরে বেড়াই, বিশেষ করে এই সিএ ব্লকে আমরা কিন্তু দেখি ইউথদের একটা দুর্দান্তভাবে পার্টিসিপেশন, অর্থাৎ আমাদের সমবয়সী যে ছেলে মেয়েরা আছে তাদের একটা পার্টিসিপেশন প্রতিবারই সিএ ব্লককে এগিয়ে রাখে। এবার কতটা আমরা ইউথদের পার্টিসিপেশন পাচ্ছি পুজোর আয়োজন থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে বা কালচারাল অনুষ্ঠানে আমরা ইউথদেরকে কতটাভাবে পেতে পারি? ওই এখনও যতটা দেখতে পাচ্ছ আমরাই দাঁড়িয়ে আছি, বাট হ্যাঁ মানে কাকুদের সাপোর্ট আমাদের সাথে আছে। বাট অ্যাগেন লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমরাই তো পুজো করছি, তো হ্যাঁ বলতে পারো যে আমরাই মানে এভরিথিং করছি। বাট হ্যাঁ আমাদের সাথে কাকুদের সাপোর্ট আছে, যেরকম কাকিমাদের ম্যাসিভ সাপোর্ট আছে। কারণ এবারে আমরা জানি যে পুজোগুলো তোমার সব হচ্ছে অষ্টমী বলে এগুলো ভোরবেলায়, তো কাকিমারা সব আমাদের এখানে ফল কাটতে আসবে, ধরে নাও ভোর 4টে বা এরকম ধরনের। তো হ্যাঁ ওরা মানে ওনাদের সাপোর্ট ম্যাসিভ। এখন ইয়াং জেনারেশন একটু পশ্চিমবঙ্গের অনেকে বাইরে চলে গেছে, হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকছেন, কিন্তু পুজোর একটা দিন কিন্তু তরুণ বা তরুণীরা সকলেই যোগদান করেন এবং বিভিন্ন যে প্রোগ্রাম হয়, আমাদের যে সঙ্গীতানুষ্ঠান হয়, নৃত্যানুষ্ঠান হয়, ইভেন নাটক হয়, সবেতেই তাদের একটা ভালো পার্টিসিপেট। হ্যাঁ, যেটা হচ্ছে মহিলাদের পার্টিসিপেশন সাংঘাতিক। তারা এই 7 দিন ধরে একদম নাওয়া খাওয়া ভুলে ভোগ রাজা, রাত্রিবেলা পুজোর আয়োজন করা, সারা রাত জেগে তার করা, সেইটা করে সমস্ত তাদের এটা বাচ্চারা সেই আনন্দটা, এই রিহার্সাল, এই যে মহালয়ার আগে অবধি এই যে প্রস্তুতি পর্ব, এটার একটা আলাদা একটা আবেগ আমাদের মধ্যে থাকে। তারপরে যেই মহালয়ার পর থেকে আস্তে আস্তে একটা করে দিন চলে যায়, পুজো শেষ হয়ে যায়, তো সেইটা পুরোটাই হয়ে যায়। কিন্তু আমাদের কাছে এই আনন্দটা সারা বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে আবার আমরা পুজোতে মাতবো। এবং যারা আমাদের এখানে একসময় ছিল, এখানে পড়াশোনা করেছে, এখন বিদেশে রয়েছে, তারা প্রত্যেকবারই চেষ্টা করে পুজোর সময়টা অন্তত এইখানে আসছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটা বরাবরই হয়ে থাকে। আর যারা মানে অল্প বয়সী, যারা মানে পুজোটা পরিচালনা করেন, তারাই প্রচণ্ড মানে
সাংস্কৃতিক অনুষ্ঠানে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যেরকম নাটক, গান, গীতিনাট্য, তারপর নানা রকম নাচ, বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানে পুরো অনুষ্ঠানটাকে সাজানো হয়। এরা এখানে মানুষজনের মারাত্মক উৎসাহ থাকে, বাচ্চাদের তো বিশেষ করে, বাচ্চা বড় কাকিমা বৌদি সবাই একযোগে হয়ে আপনি দেখবেন এই পুজোর সময়তে সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া। আর গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আমার মনে প্রথম বিধাননগরে এই দুপুরের যে কমিউনিটি লাঞ্চ যেটা বলে একসঙ্গে খাওয়া দাওয়া প্রথম শুরু হয়েছে বিধাননগর থেকে, আর তার মধ্যে সিবি ব্লকও একটা অন্যতম। আর খাওয়া দাওয়া না থাকলে তো সব আনন্দে প্রায় খাওয়া দাওয়া থাকলে আনন্দটা বেশি বড় হয়ে দাঁড়ায়, সেটা আমাদের হয়। আমাদের 4 দিন ধরেই খাওয়া দাওয়া হয় রেগুলার, কারণ সবাই যেহেতু পুজোতে ব্যস্ত থাকে। আমরা মনে করি সবাইকে বেশি কাছে পাওয়ার জন্য রান্না করতে গেলে কাকিমাদের বৌদিদেরকে হয়তো ইনভলভ হইতে হবে অন্য জায়গায় রান্না করে। এই 4টে দিন সবাই একসাথে থেকে খাওয়া দাওয়ার মাধ্যমে এবং সন্ধ্যের পরে বাচ্চারা ব্লকের লোকেরাই বিশেষ করে বাচ্চা বড় কাকিমা বৌদি আবার বলছি সবাই নাটক, গান, কবিতা, যে যেমন সঙ্গীত পরিচালনা, নৃত্য ইনভলভ হয়। দীর্ঘ 2 মাস ধরেই মানে রিহার্সাল চলে আর কি, আমাদের এই হলটা গম করে 2 মাস ধরে প্রায়। ইউথদের পার্টিসিপেশন বলতে যেটা বলি, এবারের যেহেতু টপিকটা আমাদের জল নিয়ে, সেহেতু আমাদের ইউথ কিন্তু খুব এক্সাইটেড কি এটা কি করে হচ্ছে, এবং উই হ্যাভ মেড ইট ইন আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে, যার জন্য ইউথের পার্টিসিপেশনটা খুব ভালো এবং দে উইল বি ওয়ার্কিং অ্যাজ ভলেন্টিয়ার অলসো। এখনও তো স্কুল কলেজগুলো সেভাবে ছুটি পড়েনি, যার জন্য পাচ্ছি না তাদের, কিন্তু তারা আছে যেভাবে তাদের পক্ষে সম্ভব, সন্ধেবেলা এসে মিটিং করা, প্রতিটি জিনিসের আপডেট নেওয়া, দেখা, দে আর অল উইথ আস। তারা আমাদের সঙ্গে হাত মিলিয়ে চাঁদা তোলা থেকে আরম্ভ করে, আমাদের আবার চতুর্থীতে একটা স্পেশাল জিনিস হয় নাড়ু বানানো, সেখানে পাড়ার মহিলারা সবাই অ্যাক্টিভ, এবং কালচারাল প্রোগ্রামে পাড়ার ছেলে ইয়াং গ্রুপটা তারাও আছে। ঐতিহ্য তো বটেই, কারণ 9 করে 50টা বছর অতিক্রম করলো এবার লাবণী এস্টেট। আমি জানতে চাইবো একটু পুরনো দিনের কথা, জানি অনেক কথা আমরা বলতে পারবো না, তবুও সংক্ষেপে যদি সেই সময়ের একটু কালচারাল অনুষ্ঠান কেমন হতো এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই বর্তমান জেনারেশনের কালচারাল অনুষ্ঠানগুলো কীভাবে পরিবর্তন হয়েছে, নাকি একই ভাবধারা বজায় আছে, একটু কালচারাল সন্ধ্যা সম্পর্কে জানতে চাইবো, সেই দিনের কথা আর আজকের কথা। হ্যাঁ, তখন আমি ছোট ছিলাম, কিন্তু আমার মনে আছে যেহেতু আমি নাটকে পার্টিসিপেশন ছিল আমার, তো 3 মাস আগে থেকে আমাদের নাটকের রিহার্সাল হতো। এক দিন এক একজনের বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতেন, সেই নস্টালজিয়া, সেই তারপর নাটকে তখন সেই সময় প্রম্পটার ইউজ হতো, হ্যাঁ, বয়স্ক লোকেরা পার্ট ভুলে যেত, সেটা অন্য রকমের মজা। কিন্তু এখন আমরা যেভাবে নাটক, এখনও আমরা আমাদের সেই লাবণী নাটকের জায়গাটা এখনও আছে, কিন্তু এখন আমরা যেভাবে করি সেটা একদম আধুনিক উপায়, কোনো প্রম্পটার থাকে না এবং খুবই ভালো মানের নাটক তৈরি হয়, সেইভাবে হয়। পার্টিসিপেশান একই আছে, এখনকার জেনারেশন পার্টিসিপেশান করে। লাবণীর আরেকটা মানে বিশেষত্ব হচ্ছে লাবণীর ঢাকের নাচ। সেই সময় তখন কলকাতায় এইভাবে ঢাকের নাচের রমরমা ছিল না বা ছিল না। লাবণীর ঢাক শোনার জন্যে মানে বহু মানুষ এসে অপেক্ষা করে থাকতো। মুর্শিদাবাদের সেই একদম গ্রামের সেই ঢাকিরা যে 12 জন 14 জনের টিম এসে বাজাতো সেই ঢাকের নাচ, এখন তাদের বাবারা নেই, কিন্তু সেই ছেলেরা বাজাচ্ছে, ঠিক আছে। আর সেই ঢাক শোনার জন্যে মানে আমার কাছে এরকম আছে, মানে বম্বের নামকরা ডিরেক্টর, যে এখন অমিতাভ বচ্চনকে ডিরেক্ট করে, তিনি এসে দাঁড়িয়ে থাকতেন লাবণীর ঢাক শোনার জন্যে। বহু বহু শিল্পী, বহু নামকরা শিল্পী তারা এই ঢাকের এই তালটাকে এই ইয়েটাকে উপভোগ করতেন, এবং একসময় টানা বোধহয় 8-9 বছর কলকাতায় আমরা সেরা ঢাকের পুরস্কার পেয়েছি। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তো প্রতি বছরই আমাদের মানে নিজস্ব যারা ব্লকের অধিবাসীরাই রয়েছেন তারা নিজেরাই কিছু স্ক্রিপ্ট লেখেন, নিজেরা নিজেদের ক্রিয়েটিভিটিগুলোকে ফুটিয়ে তোলেন। তো নিশ্চয়ই আমাদের এবছরেও কিছু আমরা চমক নিশ্চয়ই দেখতে পাবো, তবে সবটাই তো এখন আমরা সেটা বলতে চাই না, মানে একটা তো চমক থাকবেই। তবে মোটামুটি আমরা আশা রাখছি যে এবছরও আমরা সেটা নাটকের মাধ্যমেই হোক বা কোনো ক্রিয়েটিভিটির মাধ্যমেই হোক, কোনো ডান্স প্রোগ্রামের মাধ্যমেই হোক, আমরা নিশ্চয়ই আমাদের সবাইকে কিছু না কিছু নতুনত্ব তো দেখাবো এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এই পঞ্চমী আর ষষ্ঠীর দিন থাকবে হচ্ছে পাড়ার কাকিমাদের জাস্ট একটা হালকা গানের প্রোগ্রাম,
আর তার পরের দিন আমাদেরই পাড়ার বাচ্চারা ওরা একটা আবৃত্তি করবে, তো ব্যাস এইটুকুনি, আর সেরকমভাবে কোনো নেই। তাছাড়া দুটো ইভেন্ট আমাদের ব্লকে সবাই যেহেতু ইনভলভ হয়, সেটা হচ্ছে সপ্তমী আর অষ্টমী, মানে অষ্টমী নবমী তো ওরা একদিনে পড়েছে, তো সেই জন্য একটা হচ্ছে এই ফুচকা খাওয়া কম্পিটিশন আর আরেকটা হচ্ছে শাঁখ বাজানো প্রতিযোগিতা। এই দুটোই যা মানে বলতে পারেন যে স্পেশাল আকর্ষণ বলতে প্রত্যেক বছরই হয়। আমাদের শিল্পী যিনি ভবতোষ সুতার, উনি বলেছিলেন যে যখন একজন দর্শক বা জাজেরা বা মিডিয়া যখন আমাদের প্যান্ডেলে প্রবেশ করবেন, বাইরের কোনো আওয়াজ যেন সেরমভাবে না আসে। এবং কিছু কম্পিটিশানস আছেন যারা ওই যখন ধরুন তারা আসছেন, এবার প্রোগ্রাম চলছে, প্রচণ্ড একটা আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু জাজমেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা হয়ে যায়। তো যার জন্য আমরা যেটা ডিসাইড করেছি, ব্লকের ছেলে মেয়েদের দিয়েই আমাদের এবারের প্রোগ্রাম। আমরা বাইরের কোনো শিল্পীকে, কারণ দেখুন ম্যাম আপনারাও জানেন আমাদের ভিড়টা মানে সকলের কোঅপারেশনে ভালোই ভিড় হয়, তো সেটাকে সামলাতে গিয়ে বড় মাপের কালচারাল প্রোগ্রামের দিকে কিন্তু আমরা একেবারেই যাচ্ছি না। তবে আমাদের ব্লকেরই ছোট ছোট ছেলেমেয়েরা, আমাদের বয়সী যারা এবং আরও বড় যারা কাকিমারা, তাদের যেমন নাটক আছে, আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, শ্রুতি নাটক আছে, এইভাবে প্রতিদিনই নাটক আছে, সঙ্গীত পরিচালনা আছে, সঙ্গীত আছে, বাচ্চাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, প্রতিদিনই বিভিন্ন দিন। লাস্ট দিন বিশেষ করে যেটা আছে দশমীর দিন আমাদের সন্ধ্যেবেলাতে ব্লকে একটা বিজয় সম্মেলনী হয়। আমাদের ওই দিনকে এত বছর ধরে হয়ে আসছে, সেটা আমরা বজায় রেখেছি, এবারেও তাই হবে। ওই দিনকে একটু দেখার বিষয় থাকে, আমরা আগে বাইরে আর্টিস্ট আনতাম ওই দিনকে, কিন্তু এবার আমরা আনছি না কয়েক বছর ধরে। ব্লকের মধ্যেই আমাদের বড় মাঠ সামনে, ওই দিনকে বসে সবাই যে আমাদের কেউ গান গাইছে, কেউ কবিতা বলছে, কেউ ছবি আঁকছে, এই ধরনের ব্যাপার হয়, খুব ঘরোয়া ব্যাপার হয়। আমরা আমাদের মাধ্যমে সবাইকে আসার অনুরোধ রাখছি, আপনাদেরকে আমন্ত্রণ। বিগত 40-45 বছর ধরে আমাদের কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এবছরও ষষ্ঠী থেকে নবমী একেবারে ঠাসা প্রোগ্রাম রয়েছে, সঙ্গীতানুষ্ঠান রয়েছে, নাচ রয়েছে, মিউজিক্যাল প্রোগ্রামস রয়েছে, হাসির নাটক রয়েছে। আমরা নিজেরাই করছি সদানন্দের সাতকাহন বলে একটা হাসির নাটক, এবং নবমীর দিনেও একটা মিউজিক্যাল প্রোগ্রাম রয়েছে আর কি। আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে, খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমাদের ষষ্ঠীতে আগমনী নৃত্য, যেটা ডান্সার্স গিল্ড থেকে করা, বাড়ির আমাদের ব্লকের মহিলারা নৃত্য করে মেন গেটে নৃত্য করে ঠাকুরকে বরণ করবে। আর সপ্তমীতে আমাদের ব্লকের যে বাচ্চারা আছে এবং বাচ্চাদেরকে নিয়ে একটা কালচারাল অনুষ্ঠান হবে, নাচ গান। অষ্টমীতে হচ্ছে আমাদের ছেলেদের মানে মিক্স বড়দের একটা নাটক আছে। আর নবমীর দিনটা আরও বড় আকর্ষণ হচ্ছে আমাদের পাড়ার মহিলারা, তারাই নাটক করছে। একটা উৎসব হবে এবং সেখানে খাওয়া দাওয়া হবে না, সেটা হতে পারে না। এই লাবণী এস্টেটের পুজোর এবারের যে ভোজের ব্যবস্থা, সেটা নিয়ে যদি একটু কথা বলেন। গতবারের মতো কি এবার, নাকি কোনো রকম আলাদা আয়োজন থাকে? না, এবারে 50 বছর বলে একটু বেশি। সপ্তমীর দিন থেকে শুরু হবে, সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিন। এবং আমাদের মাথায় আছে আমরা হয়তো দশমীটাও করব, ঠিক আছে? তো সেইভাবেই প্রস্তুতি এবং তারই সব ব্যবস্থা চলছে, খাওয়া দাওয়ার ইয়ে চলছে, সেইটা খুব ভালোভাবে। কারণ এই কটা দিন আমরা বাড়িতে কেউ রান্না করি না, আমাদের একটাই হেসেল এবং একটাই খাওয়া দাওয়া। প্রতিবারের মতো আমাদের 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিনের জন্যই পঙ্ক্তি ভোজনের ব্যবস্থা আছে। প্রায় রোজই 900 থেকে 1000 আমাদের যে আবাসিক রয়েছেন তারা এই পঙ্ক্তি ভোজনে যোগদান করেন, এবং খুব সাফল্যের সঙ্গেই পঙ্ক্তি ভোজনটা হয়। আমরা সবাই খুব ইগারলি অ্যাওয়েট করি সেটা, এবং আশা করি প্রত্যেকবারের মতো এবারও খুব ভালো হবে। যেরকম আমরা জানি যে মানে আমরা আমাদের খাওয়া দাওয়াটা, মানে দেখো সিএ ব্লক বলো, আমরা উই আর লাইক আ ক্লোজ নেট ফ্যামিলি। তো আমাদের খাওয়া দাওয়াটা আমরা সবাই সিএ স্কুলে বসে করি, 3 দিনই হয়। এবারও আমাদের 3 দিনই হচ্ছে, জাস্ট দ্যাট মানে অষ্টমী নবমী যেহেতু একদিন পড়েছে, তো টেকনিক্যালি আমরা বলতে পারি যে আমরা খাওয়াচ্ছি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 3 দিন খাওয়া দাওয়াটা হচ্ছে সেম। প্রথম দিন আমাদের থাকবে হচ্ছে সপ্তমীর দিন লুচি অ্যান্ড আদার থিং, তারপরের দিন হচ্ছে খিচুড়ি, অ্যান্ড লাস্ট ডে হচ্ছে মাটন আমাদের। আর আমরা এই বছর যেটা নতুন একটা ইন্ট্রোডিউস করতে চলেছি সেই জিনিসটা হলো বুফে, যেটা আগে কখনো হয়নি আমাদের হতো হচ্ছে জাস্ট রুমে বসে বসে খাওয়া হতো, বাট এটা আমরা ইন্ট্রোডিউস করছি। তার সাথে আমরা পার্সেল, মানে বাড়িতে গিয়ে যারা এল্ডারলি অনেকজনই আসতে পারেন না, তো তাদের জন্য স্পেশালি বাড়িতে পৌঁছে দেওয়ার একটাই ব্যবস্থা আমরা এই বছর অফিসিয়ালি স্টার্ট করছি। সো হ্যাঁ, এই দুটো জিনিস আমাদের নতুন এবারে।
ব্লকের এই খাওয়া দাওয়াটা প্রত্যেক বছরের মতো এবছরেও হবে। আর এটা আমাদের একটা খুব ভালো লাগার জায়গা। খাওয়া দাওয়া মানে ওখানে এসে সবার সাথে দেখা হওয়া, হ্যাঁ। আর এমনি সপ্তমী, অষ্টমী, নবমী মানে আর দশমী, এবারে তো সপ্তমী অষ্টমী যেহেতু একদিন পড়েছে সেই জন্য দশমী বা অষ্টমী নবমী মনে হয় একদিন পড়েছে। যাই হোক, দশমীতেও খাওয়া দাওয়া আমাদের আছে। তো আমাদের প্রত্যেকবারের মতো জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সবই হবে। ইসি ব্লকের আমাদের 3 দিন ভোগ খাওয়ানো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, এবং 12টা থেকে চলে যতক্ষণ না। থাকছে হচ্ছে নবমীর দিন আমাদের ননভেজ হয়, মাটন, সেটা থাকছে। আর একটা আছে, চেষ্টা করছি, সেটা সারপ্রাইজ, যে ওটা বলা যাবে না, কারণ ওটা হচ্ছে সারপ্রাইজ, হচ্ছে ইসি ব্লকের রেসিডেন্টদের জন্য। আমাদের সপ্তমী থেকে পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এবং শুধুমাত্র যে ব্লকের লোকেরা তা নয়, প্রত্যেকের বাড়িতে যারা রিলেটিভ আসছেন, আত্মীয় স্বজন আসছেন, বন্ধু বান্ধব, তারাও নিমন্ত্রিত থাকবেন। যেমন আমাদের সপ্তমীর দিনে নিরামিষ খাওয়ানো হয়, সেদিন আমাদের খিচুড়ি থাকে, তার সাথে লাবড়ার তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। আচ্ছা, অষ্টমীর দিন আমাদের লুচি খাওয়ানো হয়, তার সাথে পোলাও থাকে, দুটো জিনিসই থাকে। এবং যারা অষ্টমীর দিনটাও আমাদের ভেজই থাকে, যেমন ধরুন পনির কারি থাকে, ধোকলা থাকে। যেহেতু নবমীর দিন একদিন আমাদের ননভেজ করা হয়, এবং সেদিন ভেজও থাকে, ননভেজও থাকে। যেহেতু নন ভেজিটেরিয়ান অনেকেই আছে, সেহেতু দুরকম ব্যবস্থাই থাকে, চিকেন, পোলাও, এগুলো তো থাকেই। আর বাঙালির তো মেন জিনিস, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু বি সেড, যে বাঙালির যে কোনো অনুষ্ঠান মানে খাওয়া দাওয়াটা একটা ভীষণ ভালোভাবে জায়গা নেয়। তো আমরাও সেভাবে, সেক্ষেত্রে আমরাও পিছিয়ে নই। যে মানুষরা প্রতি বছর আসেন সিএ ব্লকে বা নতুন যারা আসবেন, তাদের জন্য ব্লকের তরফ থেকে, কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো বিশেষ আবেদন বা কি কারণে এবার সিএ ব্লকে মানুষজন আসবে, একটু যদি আমাদের দর্শকদের বলেন। আমি জাস্ট পুরো সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা আসছেন লাস্ট 2-3 ইয়ার্স ধরে বা আগেও এসছেন, আর যারা এখনও অবধি আসেননি, তাদের সবাইকে রিকোয়েস্ট করব এই বছরটা আপনারা আসুন। কারণ আমরা আবার একটা, মানে আমাদের 4 বছর পরে হচ্ছে 50th ইয়ার, তো আমরা চেষ্টা করছি আবার কিছু একটা আস্তে আস্তে ছোটো ছোটো করে কিছু তৈরি করে তোলার। তো সেখানে আপনাদের ফিডব্যাক, যে এই যে ছোট স্কেলের মধ্যেই আমরা করেছি, তো আমরা কি ইমপ্রুভ করতে পারি বা আমরা কি নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারি। তো আমরা ওই জন্য বলবো, এইটা দেখার জন্য এবং আমাদের এই ভ্যালুয়েবল ফিডব্যাকগুলো দেওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, আসুন সিএ ব্লকের পুজোতে আপনারাও এসে পার্ট নিন। আগাম শারদীয় শুভেচ্ছা, এবং আবার বলছি, এই আমাদের ব্লকে আসুন, ঠাকুর, প্রতিমা, এইগুলো দেখুন। এবং পুরো এটা হচ্ছে একটা ম্যাডক স্কোয়ার। আপনি দেখবেন এই বাঁদিকে আমাদের মেলার মতো হচ্ছে, বাচ্চারাও যে এসে বোর হবে তারও কোনো উপকাশ নেই। আপনাদের একটাই বার্তা রয়েছে, সেটা হচ্ছে আপনারা যোগ ব্যায়ামের থ্রু দিয়ে হাই মেডিটেশনে যান, দেখবে মনে কোনো আর ক্লান্তি থাকবে না, সবাই বন্ধু হয়ে যাবে, সবাই হারমোনি, ট্র্যাঙ্কুইলিটিতে আমরা ফিরে আসব। সবাইকে এটাই অনুরোধ, আপনারা অবশ্যই বারবার আসবেন, এখানে এসে আমাদের পুজো নিশ্চয়ই সাফল্যমণ্ডিত করে যাবেন। মানুষজন আসবে আমাদের পরিবেশের জন্যে। আমাদের পুজো তো কলকাতায় এখন চারিদিকে অনেক বড় বড় পুজো হয়, সুন্দর সুন্দর পুজো হয়, প্রতিমা হয়, সব হয়, কিন্তু আমাদের এখানে আমরা ওই আর্টিফিশিয়াল কোনো ভিড় করি না, যে ছোট একটা জায়গা করে দিলাম, তোমাকে লাইন দিয়ে দেখতে হবে। চারদিকে 8খানা গেট আমাদের খোলা থাকে, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢুকতে পারে, স্বতঃস্ফূর্তভাবে বেরোতে পারে, আড্ডা দিতে পারে। তো সেইটা আমাদের একটা বড় আকর্ষণ, পরিবেশ, এই পরিবেশটাই আমাদের বড় আকর্ষণ। অনেক অনেক ধন্যবাদ। জানি আপনাদের এই আজকের মহালয়ার দিনেও অনেক অনুষ্ঠান চলছে, এবং এই ব্যস্ততার মাঝখানেও আপনারা একটু সময় বার করে আমাদের সিভিএনএন টিমের সঙ্গে কথা বলেন। আমাদেরও ভালো লাগলো যে সল্টলেক এবং বিধাননগরের সবথেকে পুরনো পুজো এবং যারা অর্গানাইজ করেন তাদের সঙ্গে কথা বলতে পেরে। পুজোর অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি প্রতি বছরের মতো এবারও আপনাদের পুজো জমজমাট হবে এবং মানুষের মনাগ্রহী হবে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও এই পুজোর প্রস্তুতির পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য। ভোজন, পূজন, আরাধনা, এই যাবতীয় সব কিছুই হবে শাস্ত্রীয় আচার মেনে এবং নিষ্ঠা সহকারে। এই কামনাই রইল আমাদের আসন্ন দুর্গাপুজো এবং দীপাবলি উপলক্ষে। আপনারা সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএনএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। নমস্কার, শুভরাত্রি।